যে মানুষটার সাথে আজ আমার বিয়ে হতে যাচ্ছে তাকে আমি অনেক ছোট থেকেই চিনি। আমার দাদার বন্ধু দেবাশিস দাকে আমি মনে মনে অনেক চেয়েছি, প্রেমিক হিসেবে, ভালোবাসার মানুষ হিসেবে, স্বামী হিসেবে। কিন্তু সেটা আমি একাই চেয়েছি, তার মনে আমার জন্য যে কোনো জায়গা ছিল না তা আমি জানি। এই বিয়েটাও দেবাশিস দা খুব খুশি মনে করছে তেমন ব্যাপার না, বলা যায় বাধ্য হয়েই করছে আমাকে বিয়ে। কিন্তু আমি ভীষণ লোভী, একটু ভালোবাসা পাওয়ার আশায় আর সর্বোপরি মা ডাক শোনার আশায় আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি। বিয়ে বলতে রেজিস্ট্রি হলো আর সিঁদুরদানটুকু, বাড়ির লোক ছাড়া কেউ নেইও তেমন। কিন্তু তাতেও আমি ভীষণ খুশি, যাকে একসময় অনেক চেয়েছিলাম তাকে স্বামী হিসেবে পাচ্ছি বলে, তার সন্তানকে মাতৃস্নেহে বড় করবো বলে। আমার দাদা যখন কলেজে গেল তখন থেকেই দেবাশিস দার সাথে বন্ধুত্ব। আমি তখন ক্লাস 9-এ পড়ি। দেবাশিস দা প্রায়ই আসতো আমাদের বাড়িতে, মাও তাকে ভালো মন্দ রান্না করে ডেকে খাওয়াতো। দেবাশিস দা সুপুরুষ, ফর্সা, লম্বা, সবে সবে গোফের রেখা উঠেছে তখন। তাকে একটু দেখার জন্য ছাদ থেকে উঁকি ঝুঁকি মারা থেকে শুরু করে টিউশন পড়তে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা, কত কিছু করেছি। সেই বয়সে মনে হতো যদি ওই মানুষটাও আমায় ভালোবাসে তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হব আমি। দেবাশিস দা বাড়িতে এসে আমার সাথে খুব কম কথাই বলতো, বড়জোর বলতো দাদা নেই, থাকলে ডেকে দে, বা দাদাকে বল আমি এসেছি। আর এই কথাটুকু শুনলেই সেই দিনটা আমার ভালো হয়ে যেত। দেবাশিস দা কম কথা বললেও ভীষণ সৎ আর ভালো মানুষ। কতবার দেখেছি বন্যার সময় পাড়ায় পাড়ায় ঘুরে চাল জামা কাপড় সংগ্রহ করতে। দেবাশিস দা একটা ফ্রি কোচিং সেন্টারও খুলেছিল গরিব বাচ্চাদের পড়ানোর জন্য। সেবার আমাদের বাড়ির সরস্বতী পুজোতে হলুদ একটা পাঞ্জাবি পরে এসেছিল দেবাশিস দা। কি সুন্দর দেখাচ্ছিল তাকে, আমি হাঁ করে তাকিয়েছিলাম। কিন্তু দেবাশিস দা শ্যামলা চেহারার আর মোটা গরনের শাড়ি পরে বসে থাকা আমার দিকে ফিরেও তাকায়নি। অথচ দাদা আর দেবাশিস দা দুজন একরকম পাঞ্জাবি কিনে যখন মাকে দেখালো, আমিও তখন সেই রঙে মিলিয়ে মায়ের কাছে বায়না করেছিলাম একটা শাড়ি কিনে দেওয়ার জন্য। মা কিনে দিয়েছিল বটে, কিন্তু যাকে দেখাতে চেয়েছিলাম সে ফিরেও তাকায়নি, উল্টে চলে গিয়েছে দাদার সাথে ভোগ বিতরণের কাজ করতে। দুপুরে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে গিয়ে এক বান্ধবী বলেছিল, ওই হলুদ পাঞ্জাবি পরা যে ছেলেটা তোর দাদার সাথে ভোগ দিচ্ছিল, কে রে ওটা? ছেলেটাকে কিন্তু হেব্বি দেখতে। ভীষণ রেগে গেছিলাম আমি। তখন একটা অকারণ অধিকার বোধ কাজ করছিল আমার মধ্যে। তারপর আরো কত কি করেছি একটু গুরুত্ব পাওয়ার জন্য। দেবাশিস দা বাড়ি এলে হালকা কাজল পরা, কখনো একটু লিপস্টিক ঠোঁটে দেওয়া। এক সময় আমি কলেজে উঠলাম, দেবাশিস দা দাদা হোস্টেলে চলে গেল উচ্চশিক্ষার জন্য। খুব কষ্ট হতো আমার, মনে হতো আচ্ছা দেবাশিস দার মনে কি আমার জন্য কোনো জায়গা নেই? কখনো কি বলতে পারে না যে সে আমায় ভালোবাসে? ডায়েরি জুড়ে কত কিছু লিখেছিলাম তাকে নিয়ে। কিন্তু দাদা বাড়ি ফিরে একদিন বলল দেবাশিস দার প্রেমিকার কথা। সে নাকি ভীষণ সুন্দরী, স্মার্ট, দাদাদের সাথেই পড়ে। মন ভেঙে গেল আমার, চোখের জলে বালিশ ভিজল, কিন্তু জানতে পারল না কেউই। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর পাত্র দেখা শুরু হলো। দেবাশিস দা তখন ভালো কোম্পানির মোটা মাইনের চাকুরে, আর তার প্রিয় বন্ধু আমার দাদাও একই জায়গায় কর্মরত। একদিন দাদা বাড়িতে এসে বলল দেবাশিস দার প্রেমিকার বাড়ি থেকে নাকি মেনে নিয়েছে সম্পর্কটা, খুব শীঘ্রই বিয়ে হবে তাদের। অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে এলো আমার। প্রথমে ভেবেছিলাম যাব না বিয়েতে, তারপর মনে হলো দেবাশিস দার পছন্দ কেমন জানার জন্য হলেও যাব আমি। বিষণ্ণ মনে বিয়ে বাড়িতে গিয়ে দেখলাম দেবাশিস দা যত সুন্দর ঠিক ততটাই সুন্দরী তার ভালোবাসার মানুষ। বিয়ের সাজে অপূর্ব লাগছে তাকে। দেবাশিস দার নিজের স্ত্রীর সাথে আমায় পরিচয় করিয়ে দিয়ে বলেছিল, এই হলো আকাশের বোন, খুব শান্ত আর ভালো মেয়ে। আমি সেই সময় আর কিছু বলতে পারিনি, একটা দীর্ঘশ্বাস ফেলা ছাড়া। আমাকে পাত্রপক্ষের পছন্দ হতে বেশ সময় লাগলো, ওই মোটা চেহারা আর গায়ের রঙের জন্য। প্রায় 20-22টা পাত্রপক্ষের অপছন্দের পর 6 মাস পর মোটা পণ আর দামি বাইকের পরিবর্তে এক সহৃদয় পাত্র আমাকে বিয়ে করতে রাজি হলো। আমার বিয়েতে আমার বাবা দাদা খরচ করেছিল প্রচুর।
পার্লার থেকে মেকআপ আর্টিস্ট এসে আমাকে খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছিল, কিন্তু দেবাশিস দা আর ওর বউ যখন আমায় দেখতে এলো, বোকার মতো তাকিয়েছিলাম ওদের দিকে। সত্যি দারুণ মানিয়েছিল দুজনকে। শ্বশুরবাড়িতে গিয়েও বেশি দিন সংসার করা হয়নি আমার। বিয়ের 1 বছর পর যখন শ্বশুরবাড়ির লোক জানতে পারলো শারীরিক জটিলতার কারণে আমি সন্তান জন্ম দিতে অক্ষম, তখন আমার উপর শারীরিক আর মানসিকভাবে অত্যাচার করতে শুরু করলো। ততদিনে দেবাশিস দা বাবা হয়েছে একটা ছেলের। এইভাবে ক্রমাগত অত্যাচার সহ্য করে ওই বাড়িতে আরো 1.5 বছর পড়ে রইলাম। একদিন মাকে ফোন করে জানলাম দেবাশিস দার স্ত্রী হাসপাতালে ভর্তি, অ্যাক্সিডেন্ট হয়েছে তার অফিস থেকে ফেরার পথে। শুনে মনটা খারাপ হয়ে গেল। পরের দিন মাকে ফোন করে পেলাম না, দুশ্চিন্তা বাড়ল। সন্ধ্যাবেলায় মা কাঁদতে কাঁদতে বলল, আর নেই রে দেবাশিসের বউ, দুধের শিশুটাকে ফেলে চলে গেল মেয়েটা। এই ঘটনার 2 মাস পর স্বামী আর শাশুড়ির হাতে মার খেয়ে ভীষণ অসুস্থ হয়ে ভর্তি হতে হল হাসপাতালে। আর থাকতে পারলাম না, বাবা মাকে সব খুলে বললাম। সব শুনে শিউরে উঠল বাবা। মা আমায় নিয়ে চলে এলো বাড়িতে। একসময় ডিভোর্স হয়ে গেল আমাদের। বাড়িতে তখন ভীষণ একা লাগতো আমার, তাই প্রায়ই চলে যেতাম দেবাশিস দার বাড়িতে। সেখানে ওর ছোট্ট ছেলে বাবুলকে নিয়ে খেলায় মেতে উঠতাম। তখন বাড়িতে দেবাশিস দা থাকতো না, থাকতো শুধু তার বৃদ্ধা মা। এভাবে প্রতিদিন যেতে যেতে বাবলু আর আমার মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হলো। বাবলু আমার কাছেই খেত, ঘুমতো আমার কোলে। আমিও ওকে মাঝে মাঝে নিয়ে আসতাম আমাদের বাড়িতে। তারপর দেবাশিস দার মা আমার সাথে ছেলের বিয়ের প্রস্তাব দিল। ছেলের কথা ভেবেই বোধহয় দেবাশিস দা রাজি হয়ে গেল বিয়েতে। বিয়ে করে ও বাড়ি গিয়ে ভালো করে বুঝতে পারলাম দেবাশিস দার মন জুড়ে শুধুই তার প্রথম স্ত্রী। আমি তার ভালোবাসা কখনো পাবো না, কিন্তু তারপরেও সুখী ছিলাম আমি। দেবাশিস দার ছেলে আধো আধো গলায় আমাকেই মা বলতে শিখেছিল যে। নিজের সমস্ত ভালোবাসা উজাড় করে বাবলুকে বড় করছিলাম আমি। ওকে নিয়েই কেটে যেত আমার সময়। ওকে হাত ধরে হাঁটতে শিখিয়ে, মা বাবা বলা শিখিয়ে খুব আনন্দ পেতাম আমি। আস্তে আস্তে বাবলু বড় হতে লাগলো, কিন্তু আমার ভাগ্যে বোধহয় সুখ দীর্ঘস্থায়ী নয়। সেবার অফিসের পিকনিকে গিয়ে সেই অ্যাক্সিডেন্টেই মারা গেল দেবাশিস দা। আমার দাদাও ভয়ানকভাবে আহত হলো। বিয়ের 3 বছরের মাথায় বিধবা হলাম আমি। চোখের জল মুছে ফেলে ছেলে আর শাশুড়িকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলাম আমি। জমানো টাকা দিয়ে শাড়ির ব্যবসা শুরু করলাম। নিজের সামান্য উপার্জনেই ছেলেকে ভালো স্কুলে ভর্তি করলাম আর যোগান দিতে থাকলাম অসুস্থ শাশুড়ির চিকিৎসার খরচ। 10 বছর কেটে গেছে। আমার ছেলে বাবলু এবছর মাধ্যমিক পরীক্ষাতে জেলার মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। আজ আমার বাড়ি ভর্তি লোক, সবাই এসেছে মেধাবী আর সফল বাবলুকে দেখতে। আজ ভীষণ আনন্দ হচ্ছে আমার, আনন্দে কাঁদছি আমি। পরের দিন গেলাম বাবলুর সাথে ওর স্কুলে। ওদের স্কুলের প্রধান শিক্ষক বললেন, তোমার ভাই বোনদের কিছু টিপস দাও আগামী দিনে তোমার মতো সফল হওয়ার জন্য। আমার পাগল ছেলে কি বলল জানো? বলল, সফল আমি একা হইনি, আমার সাথে আমার মাও সফল হয়েছে। সফল হয়েছে আমার মায়ের স্বপ্ন। আমি গর্বিত এমন মা পেয়ে, যে কিনা সন্তানের জন্য সব দুঃখ কষ্ট সহ্য করেছে। নিজে না খেয়ে আমায় খাইয়েছে, একটা নতুন শাড়ি না কিনে আমার টিউশনের ফিস দিয়েছে। আমার ছেলে স্টেজ থেকে নেমে আমায় জড়িয়ে নিয়েছে নিজের বুকে। আজ মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, গর্বিত মা। এটাকেই তো বলে মাতৃসুখ।